বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। টানা কর্মসূচি নিয়ে মাঠে নামছেন তারেক রহমান। আগামী 22 জানুয়ারি সিলেট থেকে শুরু করবেন প্রচার কার্যক্রম। ভোটারদের কাছে তুলে ধরবেন পরিকল্পনা। মুসাব্বির হত্যা নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে করা হয় হত্যা। মাস্টারমাইন্ডদের শনাক্ত করতে তৎপর প্রশাসন, জানান ডিএমপি কমিশনার। পদত্যাগকারী নেতাদের দলে ফিরাতে মরিয়া এনসিপি। আনুষ্ঠানিকভাবে দুপক্ষের মধ্যে চলছে আলোচনা। শিগগিরই বিষয়টি সুরাহা হওয়ার আশা জাতীয় নাগরিক পার্টির নেতাদের। নতুন ধারার রাজনৈতিক শক্তি গঠনে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের। নতুন আর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসীদের যোগাযোগের আহ্বান। মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ। দিনভর শিশু হুজাইফার মৃত্যু নিয়ে গুঞ্জন। মুমূর্ষু অবস্থায় নেওয়া হচ্ছে চট্টগ্রামের হাসপাতালে, জানালো পুলিশ। নির্বাচন সামনে রেখে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচারণা। আগামী 22 জানুয়ারি থেকে পুরোদমে মাঠে নামবেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় টানা কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির রীতি অনুযায়ী দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে প্রার্থী হয়েছেন। ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সংবাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান জানান, সামনের নির্বাচন তিনি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই 22 তারিখ থেকে সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবেন তারা। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই 30 ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই ঘটনার 10 দিন পর শনিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। রাজধানীর ব্যস্ত কারণ বাজার, হঠাৎ গুলির শব্দ। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। এই হত্যাকাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। গ্রেপ্তাররা হলেন জিনাত, বিল্লাল ও রিয়াজ। তদন্ত সংশ্লিষ্টদের দাবি জিনাত প্রধান শুটার, বিল্লাল পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আর রিয়াজ সহযোগী। পুলিশ জানায় মোটরসাইকেল, বিপুল অঙ্কের টাকা, এমনকি গ্রেপ্তার হলেও দ্রুত জামিনের নিশ্চয়তা, এসব লোভ দেখিয়েই মুসাব্বিরকে হত্যার জন্য জিনাতকে ভাড়া করেন বিল্লাল। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। বিল্লাল পেশায় এসি মেকানিক হলেও জড়িত অপরাধের জগৎ ও মাদক কারবারে। তিনি জিনাতকে বলেন, একটা বড় কাজ আছে, করতে পারলে টাকা, বাইক সবই মিলবে, এমনকি পালানোর ব্যবস্থাও থাকবে। জিনাত তখন বেকার। শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এই হত্যাকাণ্ডে। গেল বুধবার রাত 8:30 তেজতুরি বাজারের স্টার হোটেলের পাশের গলি। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। গুলিবিদ্ধ হন কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ। তিনি এখনও ঢামেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে হত্যার পরপরই মাঠে নামে ডিবির একাধিক টিম। গাজীপুরের বোর্ড বাজার থেকে ধরা পড়ে শুটার জিনাত। মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বিল্লালকে। পরে আটক হয় তাদের সহযোগী রিয়াজ। তদন্তকারীরা বলছেন, মুসাব্বিরের সঙ্গে একাধিক পক্ষের বিরোধ ছিল। 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দ্বন্দ্ব। এই হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডিবি জানিয়েছে, আরেক শুটার সহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরও আইনের আওতায় আনা হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও মাস্টারমাইন্ডদের শনাক্ত করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর কারওয়ান বাজারের এই হত্যাকাণ্ড নড়ে চড়ে বসেছে পুরো দেশ। তবে প্রশ্ন থেকেই যায়, এসব ঘটনার পর্দার আড়ালে কলকাঠি নাড়ছেন কারা? নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি নানা আলোচনার কেন্দ্রে ছিল। তবে সাম্প্রতিক সময়ে দলটির অভ্যন্তরীণ সংকট ও একের পর এক পদত্যাগ এনসিপিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতাদের দল ছাড়ার ঘটনায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎ ও সাংগঠনিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ পর্যন্ত এনসিপির 18 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ বিভিন্ন অঞ্চলেও নেতাকর্মীরা দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। সর্বশেষ চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। এর আগে খাগড়াছড়িতে 19 জন পদধারী নেতা একযোগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন একদিকে বলছেন কয়েকজন নেতার পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না, অন্যদিকে আবার পদত্যাগকারীদের ফেরাতে আলোচনা চলছে বলেও মন্তব্য করেছেন। এই বক্তব্য দলের ভেতর এবং বাইরে বিভ্রান্তি তৈরি করেছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা এনসিপির সামনে অনেক দায়িত্ব ছিল। তাছাড়া দলে থাকা শীর্ষ নেতারাই বা কেন পদত্যাগ ফেরাতে পারছেন না প্রশ্ন রাখেন এই রাষ্ট্রবিজ্ঞানী। পদত্যাগকারী একাধিক শীর্ষ নেত্রী অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলে তারা সম্পৃক্ত হয়েছিলেন, ওই রাজনৈতিক দলটি এখন আর তাদের নয়। কেউ কেউ স্পষ্ট করে বলেছেন দলে ফেরার কোনো প্রশ্নই ওঠে না। আরেক শীর্ষ নেত্রী বলেন, দলের অধিকাংশ নারী নেতৃত্ব ইতোমধ্যে পদত্যাগ করেছেন কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এবং বর্তমান শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের কোনো কার্যকর যোগাযোগ হয়নি। ফলে পদত্যাগকারীদের ফেরানোর যে কথা বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয় বলেই তিনি মনে করেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম জানিয়েছেন, পদত্যাগকারীদের ফেরাতে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনও শুরু হয়নি, তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। নতুন ধারার রাজনৈতিক শক্তি গঠনের লক্ষ্যে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাত 12টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ইঙ্গিত দেন। স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় যারা আশাবাদী ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে তিনি আরেকবার চেষ্টা করে দেখতে চান। নতুন করে কাজ শুরুর কথা জানানোর পর গত 2 সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকের সঙ্গে তিনি কথা বলেছেন, যারা বিকল্প রাজনৈতিক শক্তি গঠনে একসময় আগ্রহী ছিলেন। সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে মাহফুজ আলম লেখেন, যাদের সঙ্গে কথা হয়েছে তাদের মধ্যে হতাশা ও আস্থাহীনতা স্পষ্ট। আলোচনা শেষে সবাই আবারও একবার চেষ্টা করার বিষয়ে একমত হয়েছেন। পোস্টে তিনি বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায় বিচার ও নতুন অর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসীদের যোগাযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিদলীয় বা জোট ভিত্তিক রাজনীতির বাইরে আদর্শিকভাবে আপোষহীন ও পলিসি নির্ভর রাজনীতিতে আগ্রহীরাই এই উদ্যোগের অংশ হতে পারেন। আগ্রহীদের ক্ষোভ, হতাশা ও প্রত্যাশার কথা যেমন শোনা যাবে, তেমনি নিজেদের ভুল, সীমাবদ্ধতা ও বাস্তব সংকট নিয়েও খোলামেলা আলোচনা করা হবে। আগ্রহীদের জন্য পোস্টে একটি ইমেইলের ঠিকানাও যুক্ত করেন তিনি। স্ট্যাটাসটি তিনি শেষ করেন জাস্টিস ফর শহীদ ওসমান হাদি হ্যাশট্যাগ দিয়ে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশুটি মারা যায়নি, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। রোববার সকাল 10টার দিকে উপজেলার হোয়াইক্যাং এলাকায় গুলিবিদ্ধ হওয়া শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। পরবর্তীতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন শিশুটি জীবিত রয়েছে, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, হোয়াইক্যাং সীমান্তের ওপারে মিয়ানমারে রাতভর গোলাগুলি চলে। এর মধ্যে ওপার থেকে আসা গুলিতে আফনাম গুরুতর আহত হন। শিশুটি তখন বাড়ির উঠানে খেলছিল। পরবর্তীতে তাকে কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রথমে তারা খবর পান শিশুটি মারা গিয়েছে। রোববার সকালে গুলিবিদ্ধ হয় ওই শিশু ও এক যুবক। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু হয় এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। সীমান্তে নিরাপত্তা জোরদার সহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে পারে ইরান, এমনটাই ইঙ্গিত মিলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী এক সিনেটরের বক্তব্যে। লন্ডন ভিত্তিক মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 5 জানুয়ারি দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরান জুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। এই প্রতিবেদন প্রকাশের সময় রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজে উপস্থিত হন মেক ইরান গ্রেট এগেন লেখা একটি বেসবল ক্যাপ পরে। সেখানে তিনি বলেন, আমি প্রার্থনা এবং আশা করি 2026 সাল হবে সেই বছর যখন আমরা ইরানকে আবার মহান করে তুলব। এর আগে দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঠিক আগ মুহূর্তে ট্রাম্প ইরানকে প্রকাশ্যে সতর্ক করেছিলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, ইরান যদি তাদের চিরচেনা কৌশল অনুযায়ী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে নির্মমভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং প্রস্তুত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ শুরু হয়েছে মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে। এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের স্থানীয় মুদ্রা রিয়ালের কার্যত ধস নেমেছে। ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইসরায়েলের কট্টর সমর্থক মাইক পম্পেও ভেনেজুয়েলার মাদুরোর পতন ও ইরানের পরিস্থিতির মধ্যে তুলনা টেনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, মাদুরো যখন নিউ ইয়র্কের পথে, তখন ভেনেজুয়েলার জনগণের সামনে স্বাধীনতার এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে মার্কিন জনগণ এমন একজন ব্যক্তির বিচার দেখতে পারবে যে আমাদের হত্যা করতে মাদক পাচার করত। আমি প্রার্থনা করি ইরানি নেতারা যারা মাদুরোকে সমর্থন দিয়ে আসছিল তারাও যেন শীঘ্রই মহান ইরানি জনগণের ক্ষতি করতে অক্ষম হয়ে পড়ে। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করে সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। তিনি এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েল দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশ বিভক্ত করার কৌশল অনুসরণ করে আসছে। তার ভাষায়, ইসরায়েলের বহু পুরনো লক্ষ্য হল দেশ বিভক্ত করা এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনর্গঠন করে সেগুলোকে নিয়ন্ত্রণে নেওয়া। সেই ধারাবাহিকতায় তারা উত্তর পশ্চিম সোমালিয়ায় এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে কাজে লাগাতে চায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, এটি সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ফিকি দাবি করেন, সোমালিয়া সরকারের কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের একটি পরিকল্পনা করছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করেননি। গত ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর মাধ্যমে দেশটি প্রথম জাতিসংঘ সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই ঘোষণার পর সোমালিয়ায় ব্যাপক প্রতিবাদ শুরু হয়। প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ জানান, সোমালিল্যান্ড নাকি ইসরায়েলের কাছ থেকে স্বীকৃতির বিনিময়ে 3টি শর্ত মেনে নিয়েছে: ফিলিস্তিনিদের পুনর্বাসন, আদেন উপসাগরের উপকূলে একটি সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া। তবে সোমালিল্যান্ড কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ফিলিস্তিনিদের পুনর্বাসন বা ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এই প্রসঙ্গে ফিকি আরও বলেন, বাব আল মানদেব প্রণালীর কাছে ইসরায়েলের সামরিক উপস্থিতি গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আমি এটিকে সরাসরি দখলদারিত্ব হিসেবে দেখি। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো সার্বভৌম রাষ্ট্রের ভেতরের একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার আইনগত কোনো অধিকার নেই। তিনি জানান, সোমালিয়া কূটনৈতিক ও আইনি সব উপায়ে এই সিদ্ধান্তের বিরোধিতা চালিয়ে যাবে। শান্তি চুক্তির চেষ্টা ভেস্তে যাওয়ার মধ্যেই ইউক্রেনে হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ড ও ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরের একটি শহরে আঘাত হানে। বিশেষজ্ঞের মতে, ইউক্রেনের ইউরোপীয় ও পশ্চিমা মিত্রদের ভয় দেখাতেই এই হামলা চালিয়েছে মস্কো। কিয়েভ ও আশেপাশের ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং ড্রোন উৎপাদন কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। বলা হচ্ছে, এটি 2025 সালের ডিসেম্বরে পুতিনের বাসভবনে ঘটানো ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিক্রিয়া। কিয়েভ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। এই ধরনের হামলার দাবিকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হামলায় কিয়েভের 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 22 জন। ইউক্রেনের বিমান বাহিনী এবং কিয়েভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, লভিভে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর আঘাত হেনেছে রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার দাবি, লভিভে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ওরেশনিক ধরনের ছিল। পশ্চিম ইউক্রেনের লভিভ রাজধানী কিয়েভ থেকে প্রায় 550 কিলোমিটার দূরে। শহরটি পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। ওরেশনিক হলো একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ায় এর নাম হ্যাজেল গাছ। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো আলোতে এমনভাবে ঝলমল করে যা দেখতে গাছের মতো লাগে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিতে চলে। উড়তে উড়তে দিক বদলাতে পারে বলে এগুলো শনাক্ত করা বা ঠেকানো খুব কঠিন। ওরেশনিক এমন একটি ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ সব সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার না হলেও সেটি বহনের সক্ষমতা এর রয়েছে। এখন পর্যন্ত এর ব্যবহার দেখে ধারণা করা হচ্ছে এর পাল্লা প্রায় 1000 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত।
রাশিয়া এর আগে মাত্র একবারই ওরেশনিক ব্যবহার করেছিল 2024 সালের নভেম্বরে। তখন মস্কো জানায় ইউক্রেনের একটি সামরিক কারখানায় এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার অনুমতি দেওয়ার কয়েকদিন পরই এই হামলা ঘটে। পেন্টাগন বলেছে 2024 সালে ওরেশনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে 2008 সালে তৈরি RS-26 রুবেস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ওপর ভিত্তি করে। রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, মাঝারি পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির 10 গুণেরও বেশি হওয়ায় এটিকে থামানো অসম্ভব। তিনি আরও দাবি করেন, প্রচলিত ওয়ারহেড থাকলেও এর ধ্বংস ক্ষমতা পারমাণবিক অস্ত্রের মতোই। পশ্চিম ইউরোপের হুমকি মোকাবিলায় 2025 সালের 30 ডিসেম্বর বেলারুশে ওরেশনিক সিস্টেম মোতায়েন করে রাশিয়া। ইউক্রেনের সূত্রের বরাতে রয়টার্স জানায় 2024 সালের নভেম্বরে হামলার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষামূলকভাবে নকল ওয়ারহেড দিয়ে চালানো হয়েছিল। এ কারণে এই ডামি ওয়ারহেডগুলো ইউক্রেনে কম ক্ষতি করেছিল। সবশেষ হামলায় ক্ষেপণাস্ত্রগুলোতে সত্যিকারের বিস্ফোরক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলাটি তাৎপর্যপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো লক্ষ্যবস্তু। 2024 সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্রগুলো ডিনিপ্রোতে আঘাত হানে, যা অন্যান্য দেশের সীমান্ত থেকে দূরে অবস্থিত। তবে এবার ক্ষেপণাস্ত্রগুলো ন্যাটোর সদস্য পোল্যান্ডের খুব কাছে আঘাত হানে। কিয়েভ বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সীমান্তের কাছে এই অস্ত্রের ব্যবহার ইউরোপের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইইউ এবং ন্যাটোর সীমান্তের কাছে এই হামলা ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা রাশিয়ার বেপরোয়া কাজের কঠোর প্রতিক্রিয়া চাই। প্যারিসের মন্টেইন ইনস্টিটিউটের রাশিয়া বিশেষজ্ঞ সিরিল ব্রেট বলেন, ভ্লাদিমির পুতিন এটি পশ্চিমাদের কাছে বার্তা দেওয়ার জন্য ব্যবহার করছেন, কারণ তিনি নিশ্চয়ই এই ক্ষেপণাস্ত্র ছাড়াও এমন হামলা চালাতে পারতেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরে এনে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করার কথা বলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সফরের কয়েক ঘন্টা আগেই ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মস্কো। এর আগে 9 ডিসেম্বর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন জন হিলি। বৈঠকে তিনি ইউক্রেনে সম্ভাব্য শান্তিরক্ষী মিশনের প্রস্তুতির জন্য ব্রিটিশ সেনাদের প্রশিক্ষণে 20 কোটি পাউন্ড ব্যয়ের ঘোষণা দেন। পরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন পরিদর্শনের সময় কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেন, সুযোগ পেলে তিনি পুতিনকে আটক করে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, পুতিনের যুদ্ধাপরাধের উদাহরণ তিনি নিজ চোখে দেখেছেন বুচা শহরে। সেখানে গণকবর আবিষ্কৃত হয়েছিল। পাশাপাশি ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক অপহরণ ও রাশিয়ায় পাঠানোর অভিযোগও তুলে ধরেন তিনি। 2023 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ রয়েছে, শত শত ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। জন হিলি বলেন, কিয়েভে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোই প্রমাণ করে পুতিন কেবল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধই নয়, বরং বেসামরিক মানুষ, শহর ও শীতকালে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছেন। এর আগে বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া 242টি ড্রোন ও 36টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভে অন্তত 4 জন নিহত ও 24 জন আহত হয়েছেন। এ সময় বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি এলাকা। এদিকে যুদ্ধবন্ধে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের শান্তিরক্ষী পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মস্কো। 4 বছর পূর্তির পথে থাকা এই যুদ্ধে ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাবকে রাশিয়া বিপজ্জনক বলে অভিহিত করেছে। ভেনেজুয়েলায় অন্তত $100 বিলিয়ন বিনিয়োগ করতে হবে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোকে। 9 জানুয়ারি হোয়াইট হাউসে এক বৈঠকে তেল কোম্পানির নির্বাহীদের এই নির্দেশনা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেভরন, এক্সন মোবিল, কোনোকোফিলিপস সহ অন্তত 17টি তেল কোম্পানির নির্বাহীরা এই বৈঠকে অংশ নেন। বিনিয়োগের নির্দেশনা দিয়েই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট, দিয়েছেন নিরাপত্তার প্রতিশ্রুতিও। জ্বালানি খাতের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনাদের জন্য থাকবে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা। ভেনেজুয়েলার সঙ্গে নয়, আপনারা কাজ করবেন সরাসরি আমাদের সঙ্গে। তিনি আরও বলেন, কোন কোন কোম্পানি ভেনেজুয়েলায় কাজ করবে তা যুক্তরাষ্ট্রই ঠিক করবে। খুব শিগগির কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করবে হোয়াইট হাউস।
2025 সালের ডিসেম্বরে ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট 5টি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মূলত ভেনেজুয়েলার তেল উৎপাদন, পরিশোধন ও রপ্তানির উপর নিয়ন্ত্রণের চেষ্টায় আছে ট্রাম্প প্রশাসন। এর প্রমাণ মেলে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের কথায়। তিনি জানান, যুক্তরাষ্ট্রে কয়েক কোটি ব্যারেল তেল পাঠাবে ভেনেজুয়েলা। এই তেল রপ্তানি করবে যুক্তরাষ্ট্র। সেই অর্থ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টেই জমা হবে। পরবর্তীতে ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যবহৃত হবে এই অর্থ। আর ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ দিয়ে শুধুই যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনতে পারবে কারাকাস। পরিসংখ্যান বলছে, বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। এর পরিমাণ অন্তত 303 বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় 17%। কিন্তু বাস্তবতা ভিন্ন। 90-এর দশকে ভেনেজুয়েলা দৈনিক প্রায় 35 লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 8 লাখ ব্যারেল। জ্বালানি গবেষণা সংস্থা রিস্টার্ড এনার্জির হিসাবে 2024 সালের মধ্যে ভেনেজুয়েলার জ্বালানি তেল উৎপাদন দৈনিক 30 লাখ ব্যারেল তুলতে প্রয়োজন হবে $180 বিলিয়ন বেশি বিনিয়োগ। অর্থাৎ ট্রাম্প ঘোষিত $100 বিলিয়ন বিনিয়োগও যথেষ্ট নয়। বর্তমানে শেভরনই একমাত্র মার্কিন কোম্পানি যারা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। শেভরনের দাবি, পরিকল্পিত উদ্যোগে অল্প সময়ের মধ্যেই দৈনিক তেল উৎপাদন অন্তত দ্বিগুণ করা সম্ভব। কিন্তু অনেক বেশি সতর্ক আচরণ করতে চায় এক্সন মোবিল ও কোনোকোফিলিপস। 2007 সালে হুগো শেভেজের আমলে কোম্পানি দুটির সম্পদ জাতীয়করণ করেছিল ভেনেজুয়েলা সরকার। সালিসি আদালতে সরকারের বিরুদ্ধে $1 বিলিয়ন দাবি জিতলেও সেই অর্থ পুরোপুরি ফেরত পায়নি তাদের কেউই। এক্সন মোবিলের CEO ড্যারেন উডস বলেন, ভেনেজুয়েলায় আমাদের সম্পদ 2 বার জব্দ করা হয়েছে। দেশটিতে তৃতীয়বার প্রবেশ করতে হলে মৌলিক আইনি ও রাজনৈতিক পরিবর্তন দরকার। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ কেবল অর্থনৈতিক নয়, এটি একটি ভূ রাজনৈতিক পরীক্ষা। যুক্তরাষ্ট্র একদিকে তেলের মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনৈতিক স্থিতিশীল করার কথা বলছে, অন্যদিকে তেল বিক্রির অর্থ, বিনিয়োগের অনুমতি ও বাজার সবকিছুই নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। UCL এর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বেঞ্জামিন র্যাডের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বড় তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় দীর্ঘমেয়াদে বিনিয়োগে যাবে না, বরং অপেক্ষা করবে। দেশটির ভবিষ্যৎ সরকার, আইন ও ক্ষমতার কাঠামো কোন পথে যায় তা দেখার জন্য। বিশ্ববাজারে তেলের সরবরাহ ইতোমধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতির দিকে। ঠিক এমন সময়ে ভেনেজুয়েলার তেল কি সত্যি ট্রাম্পের জন্য কৌশলগত সাফল্য বয়ে আনবে, নাকি ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার জন্ম দেবে? সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। বিশ্বের মোট মজুতকৃত জ্বালানি তেলের প্রায় 1/5 ভেনেজুয়েলার দখলে। এই তেলের ওপরই দাঁড়িয়ে আছে দেশটির অর্থনীতি। বিশাল এই তেল সম্পদ কাজে লাগিয়ে যেখানে বদলে যাওয়ার কথা দেশের সার্বিক চিত্র, সুদিন ফেরার কথা ভেনেজুয়েলানদের, সেখানে কিনা উল্টো চিত্র। দেশটির প্রায় 40% মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। ভঙ্গুর অর্থনীতির সঙ্গে রাজনৈতিক দমন পীড়নের শিকার হয়ে দেশ ছেড়েছে প্রায় 1/3 মানুষ, যারা এখন মাদুরো সরকারের পতনে দিন বদলের স্বপ্ন দেখছেন। কিন্তু মাদুরোর পতনে ভেনেজুয়েলার অর্থনৈতিক সুদিন কি ফিরবে? ভেনেজুয়েলা সরকারের দুর্নীতি ও বছরের পর বছর ধরে বিদেশি নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে, যার শুরুটা হয় প্রায় 1 দশক আগে। সে সময় ভয়াবহ মূল্যস্ফীতি নাড়িয়ে দিয়েছিল ভেনেজুয়েলাকে। মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছিল 65,000% ঘরে। প্রতিদিনই বাড়ছিল জিনিসপত্রের দাম। নিজস্ব মুদ্রা বলিভার প্রায় মূল্যহীন হয়ে পড়েছিল। তখন ভেনেজুয়েলানদের হয় মার্কিন ডলার ব্যবহার করতে হতো, নয় বাজার করতে ব্যাগ ভর্তি বলিভার নিয়ে বের হতে হতো। পরবর্তীতে ক্রমান্বয়ে সেই চিত্র পাল্টালেও মুদ্রাস্ফীতি এখনও 3 অঙ্কের ঘরে। বেশিরভাগ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে। এমন প্রেক্ষাপটে মাদুরোকে ক্ষমতাচ্যুত করলেও ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধার করতে কঠিন এক পরীক্ষা দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। যদিও ট্রাম্পের ভাষ্য, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার বিপর্যস্ত তেল শিল্পকে আবার সচল করতে পারবে। এতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র দুপক্ষই লাভবান হবে। তবে সমস্যা হলো, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরতে খুব একটা আগ্রহী নয়। মাদুরোর পতনের পর শেষ পর্যন্ত ভেনেজুয়েলার শাসন ক্ষমতা কার হাতে যাবে সেটা এখনো নিশ্চিত নয়। মাদুরো ক্ষমতাচ্যুত হলেও তার সরকারই এখনো দেশ চালাচ্ছে। যদিও ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার সরকার পরিচালনায় যুক্ত থাকবে ওয়াশিংটন। সব মিলিয়ে এখনো অস্থিরতা রয়েছে, যে কারণে মার্কিন তেল কোম্পানিগুলো পুনরায় ভেনেজুয়েলায় যেতে আগ্রহী নয়। তাছাড়া নিরাপত্তা ইস্যুতেও আশ্বস্ত হতে পারছে না তারা।
এই অবস্থায় তেল কর্মকর্তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে ট্রাম্প বলেন, আপনারা সম্পূর্ণ নিরাপদ, কারণ আপনারা সরাসরি আমাদের সাথে লেনদেন করছেন, ভেনেজুয়েলার সঙ্গে নয়। ট্রাম্প আরও বলেন, আমাদের বিশাল তেল কোম্পানিগুলো তাদের অর্থের কমপক্ষে $100 বিলিয়ন ব্যয় করবে। তাদের সরকারি অর্থের প্রয়োজন নেই, তবে তাদের সরকারি সুরক্ষা প্রয়োজন। যদিও তেল শিল্প সংশ্লিষ্ট সূত্র বলছে ভিন্ন কথা। ভেনেজুয়েলায় সরকার কেমন হবে তা না জেনে দেশটিতে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ নেই তাদের। ভেনেজুয়েলার অর্থনীতির যে অবস্থা, তাতে মাদুরোর পতনে রাতারাতি এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমনটি বিশ্বাস করেন না দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সিটগোর সাবেক চেয়ারম্যান লুইসা প্যালাসিওস। তিনি বলেন, এটা এমন এক অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ যা কেবল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সঙ্গে তুলনীয়। এই দেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কার্যকর অর্থনীতির মৌলিক নিয়মগুলো নতুন করে চালু করতে হবে। তবে এই সংকটের দ্রুত সমাধান নেই। এই পরিস্থিতি থেকে বের হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না। আমরা খুব দীর্ঘ এক লড়াইয়ের মাত্র প্রথম ধাপে আছি। যদিও ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার অর্থনীতি ঠিক করতে যুক্তরাষ্ট্রের কোনো টাকা খরচ করতে হবে না, মাটির নিচ থেকে যে বিপুল অর্থ উঠবে সেটাই যথেষ্ট। 1922 সালে প্রথম তেলের সন্ধান পায় ভেনেজুয়েলা। জানতে পারে বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ দেশটিতে, যার পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। অথচ নানা কারণে দেশটিতে এই শিল্প আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। বর্তমানে দেশটি দৈনিক তুলতে পারে মাত্র 10 লাখ ব্যারেল তেল, যা কিনা গত শতাব্দীর শেষ দিকের উৎপাদনের 1/3-এরও কম। অর্থাৎ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির শাসকরা তেলের অর্থ দিয়ে দুর্নীতি ও দমনমূলক ব্যবস্থা গড়ে তোলায় ভাগ্য বদলায়নি ভেনেজুয়েলানদের। জানিয়ে একবার ভেনেজুয়েলার সাবেক তেলমন্ত্রী ও ওপেকের সহ প্রতিষ্ঠাতা হুয়ান পাবলো প্যারেজ আলফোনজো বলেছিলেন, তেল আমাদের ধ্বংস করবে, তেল হলো শয়তানের মল। এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে তাই তেল শিল্প পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত করার কথা বলছেন বিশ্লেষকরা। কোনো বিদেশি শক্তি ডেনমার্ক বা এর ভূখণ্ডের যে কোনো অংশে আক্রমণ করলে সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ করতে পারবে দেশটির সেনাবাহিনী। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন পড়বে না। 1952 সালের একটি নীতির অধীনে এই ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী। দ্রুততর সময়ে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুট ফার্স্ট আস্ক কোশ্চেন লেটার বা আগে গুলি পরের প্রশ্ন নীতি অনুমোদন করেছিল ডেনমার্ক। জার্মান আক্রমণের পুনরাবৃত্তি এড়াতেই এতে অনুমোদন দেওয়া হয়েছিল। সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের জের ধরে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে 1952 সালের সামরিক নির্দেশনাটি এখনো বলবৎ আছে, যা বিদেশি আক্রমণ হলেই সরাসরি গুলি চালানোর ক্ষমতা দেয় সেনা সদস্যদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির আক্রমণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অভাবে কার্যকর প্রতিরোধ করতে পারেনি সেনাবাহিনীর সদস্যরা। এরপরেই তৈরি হয়েছিল আগেগুলি পরের প্রশ্ননীতি। আগেগুলি পরের প্রশ্ননীতিতে বলা হয়েছে, কোনো বিদেশি শক্তি ডেনমার্ক বা এর ভূখণ্ডের যে কোনো অংশে আক্রমণ করলে সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করতে পারবে সেনাবাহিনী। গ্রিনল্যান্ড ডেনিশ রাজ্যের অংশ হওয়ায় গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। আর ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশ সেনারা আগে গুলি চালাবে, এরপরে প্রশ্ন করবে। এটি 1952 সালে সেনাবাহিনীর একটি নিয়মের প্রতিফলন। ওই নিয়মে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারীকে প্রতিহত করতে সেনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের জন্য অপেক্ষা করতে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল হুমকির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডে যে কোনো মার্কিন আক্রমণের অর্থ হবে ন্যাটো জোটের সমাপ্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিষ্ঠিত নিরাপত্তার অবসান। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।